আসসালামু আলাইকুম। বাংলা ভার্সন ক্লাস 4 স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমি সেতু মিস, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। রুটিন অনুযায়ী আজকে আবার আমরা চলে আসলাম তোমাদের সাথে ক্লাস নেওয়ার জন্য। রুটিন অনুযায়ী সপ্তাহে প্রতি শনিবার এবং মঙ্গলবার তোমাদের সিনিয়র সেকশনে 2 থেকে 7 সব ক্লাসের আমাদের ক্লাসগুলো হবে। তোমরা চেষ্টা করবে প্রতিদিনের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে এবং নিয়মিত ডেইলি পড়াটা ডেইলি তোমরা কমপ্লিট করবে। তাহলে তোমরা দেখবে যে যখন আমরা নিয়ম অনুযায়ী আবার থার্ড সেমিস্টার এক্সাম আসবে তখন তোমরা প্রস্তুতি নিতে কোনো সমস্যা হবে না। তোমরা রেগুলার পড়াগুলো পড়লে তোমাদের সিলেবাস খুব দ্রুতই সুন্দরভাবে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা পড়া শুরু করি। আমরা গত ক্লাসে শীট থেকে মানসাঙ্ক করেছিলাম ম্যাথ ক্লাসে। আজকে আমরা তারপর থেকেই করবো। আমরা 1 থেকে 10 করেছিলাম, তাই না? গত ক্লাসে আমরা ম্যাথ ক্লাসে 1 থেকে 10 করেছিলাম ম্যাথ মানসাঙ্ক। তোমাদের শীটে মানসাঙ্ক 1 থেকে 25 পর্যন্ত আছে। তাহলে আজকে আমরা 11 থেকে 25 পর্যন্ত অনুশীলন করব। ঠিক আছে, তোমরা আমার সাথে সাথে উত্তরগুলো বোঝার চেষ্টা করো এবং খাতায় তুলে নাও। আমি রাফ সহ বুঝিয়ে দেই মানসাঙ্কগুলো, তোমরা জানো উত্তরটা কিভাবে তোমরা বের করবে। রাফ সহ তোমাদের বুঝিয়ে দিই, তোমরাও সেই রাফ সহ করার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো 11 নম্বরে আছে উপাত্ত কত প্রকার ও কি কি। এটা তোমাদের অনুশীলনী 11তে, অনুশীলনী 12তে যদি তোমরা যাও উপাত্তের চ্যাপ্টারে, সেখানে শুরুতেই 2-3 পেজ তোমাদের উপাত্ত সম্পর্কে কিছু ধারণা দেওয়া আছে। তোমরা যদি সেই পেজগুলো রিডিং করো সেখানে তোমরা অনেক কিছুই খুঁজে পাবে। ওই পেজগুলো তোমরা অবশ্যই বাসায় রিডিং করবে, সেখানেই তোমরা এটা পাবে যে উপাত্ত 2 প্রকার, বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত। ঠিক আছে, তাহলে 11 নম্বরের উত্তর কি হবে? 2 প্রকার। কি কি? বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত। ঠিক আছে, ওকে। 12 নম্বরে আছে ক্রমানুসারে সাজানো উপাত্তকে কি বলে। আচ্ছা, উপাত্তগুলো যখন সাজানো থাকবে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, ক্রমানুসারে ধারাবাহিকভাবে সাজানো থাকবে, সেগুলোকে কি উপাত্ত বলা হয়? বিন্যস্ত উপাত্ত বলা হয়। যখন সংখ্যাগুলো সাজানো থাকে তখন তাকে বিন্যস্ত উপাত্ত বলে। 13 নম্বর অবিন্যস্ত উপাত্ত নিয়ে কি কোশ্চেনটা করেছে। এলোমেলো ভাবে সাজানো উপাত্তকে কি বলে? ঠিক তার অপোজিটটাই না, সাজানো থাকলে বিন্যস্ত, আর যদি সাজানো না থাকে তাহলে সেটা কি হবে? অবিন্যস্ত হবে। তাহলে আমরা কি লিখবো? অবিন্যস্ত। যদি এলোমেলো ভাবে থাকে তাহলে সেটাকে কি বলা হবে? অবিন্যস্ত উপাত্ত। ওকে, আচ্ছা চলে যাও পরের পৃষ্ঠায়। আমাদের 14 নম্বর আছে 5 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বারগুলো হলো 78, 74, 94, 57, 90। এগুলোর মধ্যে সর্বোচ্চ নাম্বার কত? সর্বোচ্চ বলতে আমরা কি বুঝি বলতো? সবচেয়ে বড় যেটা। তাহলে নাম্বারগুলো একটু আমরা দেখি। 78, 74, 94, 57, 90। এগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটি? সর্বোচ্চ 94। তাহলে এখানে আমরা কি লিখবো? সর্বোচ্চ যদি আমাদের কাছে চাই যে সর্বোচ্চ সংখ্যা কোনটি, সবচেয়ে বড় সংখ্যাটি আমরা লিখবো। ঠিক আছে, 10 জন বালিকার পুতুলের সংখ্যা নিম্নরূপ। কি কি? 4, 2, 6, 5, 9, 1, 8, 2, 7, 10। এখানে অনেকগুলো নাম্বার আছে। এখানে বলেছে 5টি পুতুলের কম আছে এমন বালিকার সংখ্যা কতজন? 5টির কম। তাহলে আমরা যদি একটু সংখ্যাগুলোকে সাইডে লিখে নেই, দেখি 4, 2, 6, 5, 9, 1, 8, 2, 7, 10। 8, 2, 7, 10। ওকে, এখানে আমাদের প্রশ্নটা হলো 5টি পুতুলের কম আছে, মানে 5-এর কম আছে। কোনটা দেখি আমরা কয়টা? এটা 4, 5-এর কম 2, 1, 2, 1, 2, 3, 4। আমরা কি পেলাম? 4 জন পেলাম। 5-এর কম আছে 4 জনের। ওকে, 16 নম্বর বলেছে 8 জন বালকের মার্বেলের সংখ্যা নিম্নরূপ। আচ্ছা, সংখ্যাগুলো আমরা একটু লিখে নিই, লিখলে আমাদের প্রশ্ন উত্তরটা বের করতে সুবিধা হবে।
15 5 9 সরি 12 5 9 2 6 5 8 7। আচ্ছা, এই সংখ্যাগুলো দিয়ে বলেছে যে এগুলো মার্বেলের সংখ্যা। এখন বলেছে 6টি মার্বেলের বেশি আছে এমন বালকের সংখ্যা কত। তার 6 এর বেশি কি কি আছে? 12 6 এর চেয়ে বেশি, 5 না 9 বেশি, 6 তো 6 সমান সমান, বেশি হচ্ছে 8 7। তাহলে কয়টা পেলাম আমরা? 1 2 3 4, তাহলে 4 জন, এটাও 4 জন। ঠিক আছে। 17 নম্বর বলেছে একটি শ্রেণীতে রবিবারে 7 জন, সোমবারে 5 জন, বুধবারে 8 জন অনুপস্থিত ছিল। কোন দিন সবচেয়ে কম অনুপস্থিত ছিল? তাহলে আমরা একটু সংক্ষেপে লিখি। রবিবারে ছিল 7 জন, সোমবারে 5 জন, বুধবারে 8 জন। তাহলে সবচেয়ে কম কোনটা? 5, সোমবারে। তাহলে আমরা কি লিখবো? সোমবার। সবচেয়ে কম হচ্ছে সোমবার। ওকে, চলে যাও 18 নম্বরে কি বলেছে দেখি। 8টি সংখ্যাকে ট্যালির মাধ্যমে কিভাবে প্রকাশ করা হয়? তোমরা জানো, তোমরা যদি চ্যাপ্টারটার ওই পেজ প্রথমে ফার্স্টে যে 2-3 পেজে বর্ণনা দেওয়া আছে সেটা রিডিং করে সেখানেও পাবে। ট্যালি সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করি? এইভাবে নাম্বার দিই, 1 2 3 4 5 নাম্বারটা আমরা ক্রস করে দিই, আড়াআড়ি ভাবে দেই। আবার 6 7 8 9 10 আড়াআড়ি দেই। এভাবে আমরা কন্টিনিউ করি। ঠিক আছে, এভাবে ট্যালি সংখ্যাটা আমরা দিয়ে থাকি। তাহলে এখানে বলেছে 8 সংখ্যাটিকে ট্যালির মাধ্যমে প্রকাশ করো। তাহলে এটাকে যদি আমরা লিখি কিভাবে লিখবো দেখো, 1 2 3 4 5 6 7 8। ওকে, মানে 5 নম্বর সংখ্যাটা আমরা চারটা সোজা দিব, 5 নম্বরটা আমরা আড়াআড়ি ক্রস করে দিব। ঠিক আছে, তাহলে এখানে হলো 5 6 7 8 কমপ্লিট। আবার গিয়ে আমার 10 নম্বরটা আড়াআড়ি হবে, 15 নম্বরটা আড়াআড়ি হবে, মানে 5 নম্বর সংখ্যাটা বারবার আমরা আড়াআড়ি ভাবে দিব। ঠিক আছে, তাহলে 11 নম্বরের অ্যানসার আমরা কি পেয়েছি? 2 প্রকার, বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত। 12 নম্বর বিন্যস্ত উপাত্ত, 13 নম্বর অবিন্যস্ত উপাত্ত, 14 94, 15 4 জন, 16 4 জন, 17 সোমবার, 18 ট্যালি সংখ্যাটা আমরা গুণে দাগ দিয়ে দেব। ঠিক আছে, এরপরে চলে যাব আমরা 19 নম্বর। 19 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। কয়েকটা দাগ দিয়ে দিয়েছে, বলেছে এই ট্যালি সংখ্যা দ্বারা কোন সংখ্যা বোঝায়। এখানে এভাবে দাগ দেওয়া আছে, 1 2 3 4 5, এই দাগগুলো দেওয়া আছে। তাহলে আমরা গুণে বলতে পারি এখানে কয়টি আছে? 6টি, 6 বোঝায়। ঠিক আছে, এখানে এই সংখ্যা দ্বারা ট্যালি চিহ্নটা দ্বারা কয়টা সংখ্যা বোঝাচ্ছে? 6টা। নাম্বার 20, ট্যালি চিহ্নে কোন সংখ্যাটি আড়াআড়ি দিতে হয়? একটু আগেই আমরা জানলাম, 5 নম্বর সংখ্যাটি। ঠিক আছে, 5। 21, কোন ভেদে ত্রিভুজ কত প্রকার? কোন ভেদে ত্রিভুজ 3 প্রকার। ঠিক আছে, এটা আমরা আগেও পড়েছি, 3 প্রকার। 22 নম্বর বলেছে বাহু ভেদে কত প্রকার? এটা আমরা জানি 3 প্রকার। এটা আমাদের জ্যামিতিটা রিভিশন করার মধ্যে পড়েছে, এই পড়াগুলো আমরা আগে একবার শিখেছি। ঠিক আছে, তারপরে হচ্ছে কোন ভেদে ত্রিভুজগুলোর নাম লিখো। আমি নামগুলো এখানে লিখছি না, আমি মুখে বলে দিচ্ছি 3টি কোণের নাম। আমরা পড়েছি কি কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকারের নাম হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তোমরা শীটটা ফলো করো। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। 24 নাম্বার, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজে একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর সমকোণ বলতে আমরা কি জানি বলতো? যে কোণের মান 90 ডিগ্রি, যদি কোণটার মান 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে কি বলা হয়? সমকোণ বলা হয়। আর 90 ডিগ্রি কোণ দিয়ে যে ত্রিভুজটা আঁকা হয় তাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা হয়। 25 নম্বর এবং লাস্ট নাম্বার আমাদের, যে ত্রিভুজে 3টি কোণের সূক্ষ্মকোণ তাকে কি বলা হয়? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। সূক্ষ্মকোণ কাকে বলে এটাও আমরা শিখেছি। যদি 90 ডিগ্রির চেয়ে কম থাকে, ছোট হয়, তাহলে সেই কোণকে কি বলা হয়? সূক্ষ্মকোণ বলা হয়। আর যে ত্রিভুজে 3টে কোণের সূক্ষ্মকোণ, অর্থাৎ ত্রিভুজ 3টাই 90 ডিগ্রির চেয়ে ছোট, সেই ত্রিভুজকে কি বলা হয়? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে আমরা আজকে 11 থেকে 25 নম্বর পর্যন্ত আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। বাসায় এটা বেশি বেশি করে পড়বে এবং যে অঙ্কগুলো রাফ দরকার, রাফ সহ তোমরা অ্যান্সারগুলো শিখবে। তাহলে তোমাদের সেই পড়াটা বুঝতে বেশি সুবিধা হবে এবং সহজ হয়ে যাবে। ঠিক আছে,
আমাদের ম্যাথ ক্লাস আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা শিখে এখানে তোমাদের শিখে জ্যামিতি আছে, ক্রিয়েটিভ ম্যাথ আছে এবং বইয়ের ম্যাথ আছে। আর আগামী যে কোনো একটা আইটেম নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? এখন আমরা চলে যাই ইংলিশ ক্লাসে। আমরা আজকে ইংরেজি ক্লাসে গত ক্লাসে যা করেছিলাম ঠিক তারপর থেকে শুরু করব। তোমাদের মনে আছে আমরা ইংলিশ কি করেছিলাম? মডেল কোশ্চেন 13 সিন প্যাসেজ থেকে আমরা 1 এবং 2 নম্বরটা করেছিলাম। নিশ্চয়ই তোমরা সেটা বাসায় প্র্যাকটিস করেছো এবং না দেখে এসডব্লিউ করেছো, ঠিক আছে? আজকে আমরা করব মডেল কোশ্চেন 13 পেজ নাম্বার। সবাই তোমরা ঝটপট এখন মডেল কোশ্চেন বইটি হাতে নিয়ে নাও। পেজ নাম্বার হচ্ছে 59, পেজ নাম্বার 59। ওকে, ঝটপট সবাই তোমাদের মডেল কোশ্চেন বই হাতে নাও। আমরা এখান থেকে এখন পড়া স্টার্ট করব। এখানে আমরা যে সিন প্যাসেজটা পড়েছিলাম গত ক্লাসে, আলভি সম্পর্কে এখানে লেখা হয়েছে। সে তার গ্রামের বাড়িতে গিয়েছিল, কি করেছিল, ঠিক আছে? তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন সম্পর্কে এখানে এই প্যাসেজে আলোচনা করা হয়েছে। এখান থেকে আমরা ম্যাচিং অলরেডি করেছি, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করেছি এবং ট্রু ফলসও করেছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা চলে যাব 3 নাম্বার কোশ্চেন অ্যান্সারে। এই সিন প্যাসেজ থেকে আমাদের এখানে 6টা কোশ্চেন করেছে, আমরা সেই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে তোমরা আমার সাথে সাথে খাতায় লিখে নাও। কোশ্চেনটা আমি লিখবো না, অ্যান্সারটা লিখে দিচ্ছি। কোশ্চেনটা তোমরা দেখো, হু টক্স হিয়ার। এখানে কে কথা বলেছে? প্যাসেজে কিন্তু কে কথা বলেছে? আলভি, তাই না? তাহলে আমরা কি লিখবো? আমরা আজকে 3 নাম্বার কোশ্চেন অ্যান্সার করব। এ নাম্বার, হু টক্স হিয়ার। তাহলে আমরা কিন্তু প্যাসেজে পড়েছি এখানে আলভি কথা বলছে, আলভি টক্স হিয়ার। ওকে, নাম্বার বি বলেছে where does আলভি লিভ নাও? আলভি এখন কোথায় বাস করে? আলভি প্যাসেজে আছে সে ঢাকায় বাস করে, তাই না? তাহলে আলভি লিভস ইন ঢাকা নাও। আমরা কি লিখবো? আলভি লিভস ইন ঢাকা নাও। ওকে, অ্যান্সার গুলো কিন্তু ছোট ছোট, বেশি বড় না এবং কঠিনও না। তোমরা একটু মনোযোগ দিয়ে প্যাসেজটা যদি 2-3 বার রিডিং পড়ো তাহলে তোমাদের কাছে এটা সহজ হয়ে যাবে। সি নাম্বার বলেছে where is his family from? তার পরিবার কোথা হতে এসেছে? চিলমারি, কুড়িগ্রাম থেকে, তাই না? আমরা প্যাসেজে পেয়েছি চিলমারি, কুড়িগ্রাম থেকে তার ফ্যামিলি এসেছে। তাহলে আমরা লিখবো his family is from চিলমারি। এটা একটা জায়গার নাম, তাই আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো চিলমারি ইন কুড়িগ্রাম, ইন কুড়িগ্রাম। এটাও বড় হাতের হবে। জায়গার নামগুলো আমরা সবসময় ক্যাপিটাল লেটারে লিখবো, ঠিক আছে? His family is from চিলমারি in কুড়িগ্রাম। নাম্বার ডি বলেছে when did Alvi go to visit her grandmother? সে তার গ্র্যান্ডমাদারকে কখন দেখতে গিয়েছিল? when did, কখন। তাহলে আমরা অ্যান্সারটা যেহেতু ডিড দিয়ে করেছে, গোকে আমরা কি লিখবো? went লিখবো। আলভি went। আমরা কোশ্চেনটা ডিড দিয়ে করেছে বলে আমাদের অ্যান্সারটাও কিন্তু পাস্ট টেন্সে হবে, ঠিক আছে? গো ভার্বটা কি হয়ে যাবে? went হয়ে যাবে। আলভি went to visit her grandmother, to visit her grandmother। প্যাসেজে কি পড়েছি আমরা? কখন গিয়েছিল? লাস্ট জুন, লাস্ট জুন মানে গত জুন মাসে গিয়েছিল। ওকে, নাম্বার ই, নাম্বার ইতে বলেছে where is his grandmother's house? তার গ্র্যান্ডমাদারের বাসা কোথায়, বাড়ি কোথায়? প্যাসেজে আমরা কি জেনেছি বলতো? তার বাড়ি হচ্ছে যমুনা নদীর কাছে। তাহলে আমরা একটু অ্যান্সারটা বুঝিয়ে লিখি। his grandmother's house, কোশ্চেন থেকে আগে আমরা এই অংশটুকু লিখে নিই। his grandmother's, এখানে একটা অ্যাপোস্ট্রফি এস হবে, অ্যাপোস্ট্রফি হবে। grandmother's house is near the Jamuna river, near the, যমুনা একটা নদীর নাম, তাই আমরা এটাও ক্যাপিটাল লেটারে লিখবো, যমুনা রিভার, যমুনা নদীর
কাছে তার গ্র্যান্ডমার বাসা বাড়ি আছে, ঠিক আছে। আরেকটা কোশ্চেন আনসার আছে, আমরা একটু পড়ি। এ, আলভি টক্স হেয়ার। বি, আলভি লিভস ইন ঢাকা নাও। সি, হিজ ফ্যামিলি ইজ ফ্রম চিলমারি ইন কুড়িগ্রাম। ডি, আলভি ওয়েন্ট টু ভিজিট হার গ্র্যান্ডমাদার লাস্ট জুন। ই, হিজ গ্র্যান্ডমাদার্স হাউস ইজ নিয়ার দ্য যমুনা রিভার। এফ নাম্বার আছে, আর একটা করলেই আমাদের এই কোশ্চেন আনসারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু প্রিন্ট করে নিয়ে এফ নাম্বারটা তোমাদের লিখে দিচ্ছি। নাম্বার এফ, এখানে কি বলেছে দেখো, হোয়াট ডিড আলভি নো অ্যাবাউট। আলভি কি সম্পর্কে জেনেছিল? প্যাসেজে আমরা কি পড়েছি, সে তার রিলেটিভস, তার ফ্যামিলি সম্পর্কে জানলো, আর কি জানলো, আমাদের দেশের যে ইতিহাস, মুক্তিযুদ্ধ সম্পর্কে সে জেনেছিল। তাহলে আমরা এটাকে লাইনটা একটু গুছিয়ে লিখি। আলভি, দেখো এখানেও ডিতে কোশ্চেন করেছে, তাই নো ভার্বটা কি হয়ে যাবে, নিউ হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি আলভি নিউ, KNEW, নো ভার্বের পাস্ট হচ্ছে নিউ। নিউ অ্যাবাউট, আলভি নিউ অ্যাবাউট, তার ফ্যামিলি সম্পর্কে জানলো, তাহলে লিখবো অ্যাবাউট হিজ ফ্যামিলি অ্যান্ড, প্যাসেজের লাইন থেকে আমরা লিখবো, দেখো প্যাসেজের মাঝখানে যে একটা প্যারা আছে সেই প্যারাতে অ্যান্সারটা দেওয়া আছে, অ্যান্ড অ্যাবাউট দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, অ্যান্ড অ্যাবাউট the history of বাংলাদেশ, বাংলাদেশের যে ইতিহাস আছে, মুক্তিযুদ্ধের যে ইতিহাস আছে, স্বাধীনতার ইতিহাস, সেই সম্পর্কে সে জেনেছিল। হিস্টোরি অফ বাংলাদেশ, ওকে। তাহলে আলভি নিউ অ্যাবাউট হিজ ফ্যামিলি অ্যান্ড অ্যাবাউট দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। ক্লিয়ার? 3 নাম্বার কোশ্চেন আনসার এ থেকে এফ আমরা করে ফেললাম। নাম্বার 4 তোমরা জানো, এই সিন প্যাসেজ থেকে কয়েকটা ক্লু দেওয়া থাকে এবং সেই ক্লুর অ্যান্সার দিয়ে কি করতে হয়, একটা শর্ট কম্পোজিশন লিখতে হয়। এখানে বলেছে শর্ট কম্পোজিশন অ্যাবাউট আলভি অ্যান্ড হিজ রিলেটিভস, আলভি এবং তার আত্মীয় স্বজন সম্পর্কে এই প্যাসেজটা লিখতে বলেছে। তাহলে এই প্যাসেজটা তোমরা ভালো করে পড়লে এর ভিতরেই অনেকগুলো লাইন এখানে বর্ণনা করা আছে, সেখান থেকে লাইনগুলো নিয়ে তোমরা এই কম্পোজিশনটা কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে। এটা তোমরা বাসায় নিজেরাই ট্রাই করবে। তাহলে আজকে তোমাদের ইংলিশ হোমওয়ার্ক হচ্ছে মডেল কোশ্চেন 13, 3 এবং 4 নাম্বার, ওকে। এটা বাসায় তোমরা পড়বে এবং না দেখে এসডব্লিউ করে ফেলবে। নেক্সট টাইম আমরা মডেল কোশ্চেন 13 এর পরের নাম্বারগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ক্লাস 4 এর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, মিসও ভালো আছি। গত ক্লাসে আমরা যে পড়াটা পড়েছিলাম নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গেছে। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম তোমাদের মনে আছে কি? গত ক্লাসে আমরা পড়েছিলাম অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরিকরণ, তাই না? খুব সহজ একটা পড়া পড়েছিলাম এবং খুব মজার। নিশ্চয়ই তোমাদের আসলে মুখস্থ হয়ে গেছে। তোমাদের সুবিধার জন্য বলেছিলাম যে তোমরা যদি তোমাদের মডেল টেস্টের যে বইটা আছে সেই বইয়ে যে অনুচ্ছেদ তোমাদের জন্য যে অনুশীলনীগুলো দেওয়া আছে, তোমরা যদি সেগুলো থেকে বারবার বেশি বেশি করে যদি প্র্যাকটিস করো তাহলে পড়াটা তোমাদের জন্য আরো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো মডেল টেস্ট, ঠিক আছে? মডেল টেস্ট দেখো, মডেল টেস্ট কি আছে এখানে? মডেল টেস্ট এখানে আছে আমাদের 13 নাম্বার। তোমাদের যে ব্যাকরণ বইটি আছে সেই ব্যাকরণ বইটি তোমরা বের করো। ব্যাকরণ বইয়ের দেখো পেজ নাম্বার হচ্ছে 38, 38 পৃষ্ঠা। এখন আমরা বাংলা ক্লাস করছি। পেজ নাম্বার হচ্ছে 38, মডেল টেস্ট, না?
আমরা এখানে মডেল টেস্ট করব। মডেল টেস্ট হচ্ছে নাম্বার কত? মডেল টেস্ট 13 নাম্বার। আমরা এখানে 13 নাম্বারটা করব। 13 নম্বর প্রথমে আমাদের কি করতে হবে? অনুচ্ছেদটি ভালো করে পড়ে নিতে হবে। যে অনুচ্ছেদটি দেওয়া থাকে সেই অনুচ্ছেদটি ভালো করে পড়বো। এটা হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর অনুচ্ছেদ, ঠিক আছে? তার সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদটি পড়লেই তোমরা খুব ভালো করে জানতে পারবে। এখান থেকে অনুচ্ছেদটি পড়ার পর আমরা চলে যাব 1 নম্বরে আর 2 নম্বরে। আজকে আমরা এই সিন প্যাসেজের 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটি আমরা পড়ব। তো সিন প্যাসেজের 1 নম্বরে কি আছে? ওয়ার্ড মিনিং আছে না? ওয়ার্ড মিনিংগুলি দেখো, আমরা একটু চলো পড়ে নেই তাহলে। সিন প্যাসেজের ওয়ার্ড মিনিংগুলি কি আছে দেখো। দৃঢ়তা, 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 ব্যাকুল, এরপর আছে বিস্মিত, সুনাম, উপস্থিত, ভেদাভেদ, ঠিক আছে? আমরা চলো অর্থগুলি জেনে নিই। দৃঢ়তা মানে হচ্ছে শক্তভাবে, শক্ত, দৃঢ়তা মানে শক্তভাবে। ব্যাকুল, অস্থির, ব্যাকুল হচ্ছে অস্থির। বিস্মিত মানে হচ্ছে অবাক, বিস্মিত, অবাক। এরপরে আছে সুনাম, সুনাম মানে হচ্ছে খ্যাতি, সুনাম হচ্ছে খ্যাতি। উপস্থিত মানে হচ্ছে হাজির, উপস্থিত, হাজির। অপরাধ, অন্যায় কাজ করা। অপরাধ হচ্ছে অন্যায় কাজ করা, ঠিক আছে? এরপর দেখো কি আছে। এরপর আমাদের দেওয়া আছে এখানে 2 নম্বরে কোশ্চেন আনসার, ঠিক আছে? কোশ্চেন আনসারগুলি আমরা একটু ভালো করে পড়ে নেব। হ্যাঁ, ভালো করে পড়ে নিই। কোশ্চেন আনসারগুলি আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, একটা প্রশ্ন উত্তর পড়িয়ে দিচ্ছি। ঠিক একই নিয়ম অনুযায়ী তোমরা তোমাদের পরবর্তী কোশ্চেন আনসারগুলি খুব ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? ভাষা খুব ভালো করে বারবার করে পড়বে। তাহলে আমি তোমাদেরকে একটি কোশ্চেন আনসার পড়িয়ে দিচ্ছি, একটু খেয়াল করো তোমরা। এক মিনিট। সরি। আচ্ছা, এরপর আমরা দেখো কোশ্চেন আনসার লিখছিলাম আমরা। এখন কোশ্চেন আনসারটা আমি একটি কোশ্চেন আনসার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? নিয়মিত তোমরা পড়ে নিতে। দেখো কি বলছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পথিমধ্যে কি জানতে পেরেছিলেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পথিমধ্যে কি জানতে পেরেছিলেন? হযরত উমর রাদিয়াল্লাহু পথিমধ্যে জানতে পারলেন। পথি মানে হচ্ছে পথ, ঠিক আছে? পথিমধ্যে জানতে পারলেন, জানতে হযরত উমর রাদিয়াল্লাহু পথিমধ্যে জানতে পারলেন যে তার বোন ফাতিমা, যে তার বোন ফাতিমা এবং ভগ্নিপতি, ভগ্নিপতি মানে কি? বোনের হাজবেন্ডকে বলা হয় ভগ্নিপতি, ঠিক আছে? এবং তার ভগ্নিপতি সাইদ, ভগ্নিপতির নাম কি ছিল? সাইদ। হ্যাঁ, ভগ্নিপতি সাইদ মুসলমান
মুসলমান হয়েছেন। ঠিক আছে, আমরা যখন প্যাসেজটি পড়বো, এখানে যে আমাদের প্যাসেজ বলতে অনুচ্ছেদটি যে দেওয়া আছে, সেই অনুচ্ছেদটি আমরা যখন পড়বো তখনই আমরা এটিকে আরো ভালো করে জানতে পারবো। তখন দেখবে তোমাদের জন্য এই আনসারগুলি করা আরো সহজ হয়ে যাবে। তো চলো আমরা আরেকবার একটু পড়ে নিই। প্রশ্নটা কি ছিল আমাদের? প্রশ্নটা ছিল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পথের মধ্যে কি জানতে পেরেছিলেন। পথের মধ্যে মানে আমি আগেই বলেছি যে পথের মধ্যে কি জানতে পেরেছিলেন। তাহলে কি জানতে পেরেছিলেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পথের মধ্যে জানতে পারলেন যে তার বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাইদ মুসলমান হয়েছেন। পথের মধ্যে কি জানতে পারলেন? আরেকবার দেখে নাও তোমরা। পথের মধ্যে জানতে পারলে যে তার যে বোন ফাতিমা, তার বোন ফাতিমা এবং তার ভগ্নিপতি মানে বোনের হাজবেন্ড, তারা দুজনে কি হয়ে গেছেন? মুসলমান হয়ে গেছেন। ঠিক তেমনি করে আমরা যখন প্যাসেজটি পড়বো তখন আরো ভালো করে আমরা এটা কি করতে পারবো? জানতে পারবো। এরপর 2 নম্বর প্রশ্নটা আমি তোমাদের পড়ে দিচ্ছি। 2 নাম্বার 3 নাম্বার তোমরা এর আনসারগুলি করার চেষ্টা করো। ঠিক আছে, আমি প্রশ্নগুলি লিখে দিচ্ছি, তোমরা দেখে দেখে প্রশ্নগুলি প্যাসেজটা পড়ে পড়ে খুব সুন্দর করে আনসারগুলি লেখার চেষ্টা করবে। আমি কোশ্চেন নাম্বার 2 আমি লিখে দিচ্ছি। দেখো, খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসন ব্যবস্থা সম্পর্কে লিখো। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসন ব্যবস্থা সম্পর্কে লিখো। শাসন ব্যবস্থা সম্পর্কে লিখো। এরপর 3 নাম্বার হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদটির মূল ভাব নিজের ভাষায় লেখো। প্রদত্ত অনুচ্ছেদটির মূল ভাব নিজের ভাষায় লিখো। নিজের ভাষায় লিখো। ঠিক আছে, তাহলে এগুলো তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক থাকবে। তাহলে তোমরা অবশ্যই বাসায় পড়াগুলি খুব ভালো করে পড়ে নিবে। তাহলে আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।